আজকে যে টপিকটি করাবো সেটি হচ্ছে ক্যাপাসিটর বা ধারকের উপর বেস্ট করে কিছু প্রবলেম। এই প্রবলেমগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অবশ্যই আসে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই প্রবলেমগুলিতে অনেক স্টুডেন্টসরা ভয় পায়, যে জটিল জটিল জিনিস দেখেছে তো ভয় পায়। তো আমাকে অনেকজন বলেছে এই প্রবলেমের উপর ক্লাস করাতে, তার জন্য আজকের এই ক্লাসটা। ভিডিওটি অনেকদিন পরে আবার করছি, তাই যারা ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে চাও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো শুরু করা যাক। ক্যাপাসিটর বা ধারকের ওপর বিভিন্ন ধরনের প্রবলেম হয়। প্রবলেমগুলিকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। প্রথমে একটি হচ্ছে সিমেট্রি বেস প্রবলেম, যেখানে সার্কিট অনেক জটিল থাকবে, কিন্তু আমি দেখেই একটা যে কোনো সিমেট্রি করে বলে দিতে পারবো তার ধারকত্ব কত। আরেকটা হচ্ছে মাল্টিপ্লেট ক্যাপাসিটর, যেখানে একের পর এক প্লেটগুলি থাকবে, অর্থাৎ বিভিন্ন ধারক তৈরি হবে, তার তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত বের করতে হবে। এর থেকে একটু তুলনামূলক কঠিন সেটা হচ্ছে ডেল্টা স্টার কনভার্সন, যেখানে আমাদের অন্য কোনো কিছু করার উপায় থাকবে না, সেখানে আমরা ডেল্টা স্টার কনভার্সন করব অথবা কারশফ নোটেশন করলেও হবে। তো আমি এই প্রবলেমগুলি নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমি সিমেট্রি বেসড এবং মাল্টিপ্লেট ক্যাপাসিটর করব এবং ডেল্টা স্টারটাকে আমি পরের দিনের ক্লাসে ডেল্টা স্টারটা আমি করব, কারণ একদিনে এতগুলি করা একটা ক্লাসে পসিবল নয়। তো তোমরা আশা করি ধারক সম্পর্কে জানো। তো আমি জাস্ট বলে দিচ্ছি যে দুটো ধারক যদি পরস্পর সিরিজ বা শ্রেণীতে থাকে তখন তুল্য ধারকত্ব হয় 1/c = 1/c1 + 1/c2, বা তিনটে থাকবে 1/c1 + 1/c2 + 1/c3। অর্থাৎ এটাকে আমি ইজি ওয়েতে লিখতে পারি দুটোর জন্য c = তাদের প্রোডাক্ট বাই তাদের অ্যাডিশন, অর্থাৎ ধারক দুটির গুণফল বাই ধারক দুটির যোগফল। আরেকটা জিনিস মনে রাখবে, শ্রেণীতে যখন থাকে প্রত্যেকটি ধারকের আধান সমান হয় এবং প্রত্যেকটি ধারকের মোট বিভব হয় সরবরাহকৃত বিভবের সাথে সমান। আর যদি ধারকগুলি প্যারালাল কম্বিনেশনে বা সমান্তরালে যুক্ত থাকে তখন তুল্য ধারকত্ব হয় c = c1 + c2, তিনটা থাকলে c1 + c2 + c3। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, কিন্তু তাদের মধ্যে চার্জ আলাদা হয় এবং এই চার্জের সমষ্টি হয় সরবরাহকৃত মোট চার্জের সঙ্গে সমান। এবং আমরা একটা দেখতে পাচ্ছি এই জিনিসগুলি রোধের পুরো উল্টো, অর্থাৎ শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব সব থেকে ছোট ধারকটির থেকেও ছোট এবং সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব সব থেকে বড় ধারকের ধারকত্বের থেকেও বড়। তো এই দুটো আমাদের বেসিক জিনিস। এই বেসিসে আমি কিছুটা প্রবলেম করাচ্ছি। তো সবার প্রথমে আমি প্রবলেম করাবো সিমেট্রি বেস প্রবলেম। সিমেট্রি বেসড প্রবলেমের একটা ট্রিক রয়েছে, অবশ্যই এই ট্রিকগুলো এক্সপ্লেন করা যায় কারশফের নোটেশন দিয়ে। তো আমরা সেই ট্রিকটা কাজে লাগিয়ে এগুলি সলভ করব। তো আমি একটা অঙ্ক দিচ্ছি, আমি এটা 1 নম্বর অঙ্ক বলছি। এটাকে
প্রত্যেকটি ধারকের ধারকত্ব বলা হয়েছে সি। প্রত্যেকটি ধারকের ধারকত্ব সি। এখানে একটা ধারকত্ব দেওয়া হয়নি, সরি ধারক দেওয়া হয়নি। তো এই প্রত্যেকটি ধারকের ধারকত্ব হচ্ছে সি। তাহলে বলছে এ এবং বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা তুল্য ধারকত্ব কত। এই অঙ্কটা করার জন্য আমাদের যে ট্রিকটা নিতে হবে, আমাদের যে দুটো পয়েন্টের অ্যাবাউটে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা তুল্য ধারকত্ব বার করতে দিয়েছে, সেই পয়েন্ট দুটোকে আমরা একটা ইমাজিনারি লাইন দিয়ে যোগ করব। এবার এই লাইনের পারপেন্ডিকুলার লাইন আমরা টানবো, যেগুলি বিভিন্ন নোডাল পয়েন্টকে বা জাংশন পয়েন্টকে কানেক্ট করছে। যেমন এটা একটা জাংশন, এটা একটা জাংশন বা নোডাল পয়েন্ট, এরা এই দুটোকে কানেক্ট করছে এবং এটা এই লাইনের পারপেন্ডিকুলার লাইন। একইভাবে এটাও, একইভাবে এটা। এখন আমাদের এই ট্রিকটা আমরা অ্যাপ্লাই করব যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট এদের পোটেনশিয়াল সমান, অর্থাৎ এটাকে যদি 1 বলি, এটাকে যদি 2 বলি, তাহলে এরা একই বিন্দু, অর্থাৎ এদের পোটেনশিয়াল সমান। একইভাবে এটাকে যদি আমি 3, এটাকে 4, এটাকে 5 বলি, তাহলে 3, 4, 5 এরা একই বিন্দু, এদের পোটেনশিয়াল সেম। এবং এটাকে যদি আমি 6 এবং 7 বলি, তাহলে আমি বলতে পারবো 6 এবং 7 এই দুটো পয়েন্টেরও পোটেনশিয়াল সেম। তাহলে আমি এর সরলীকৃত ছবিটা কিরকম করবো দেখছি। আমি এ দিলাম, এ পয়েন্ট এখান থেকে রয়েছে, এখান থেকে দুটো ধারক রয়েছে যারা 1 এবং 2 এ গেছে, এবং 1 ও 2 হলো একই পয়েন্ট, কারণ এদের পোটেনশিয়াল সেম। তাহলে আমি বলতে পারি এই দুটো ধারক এই পয়েন্ট থেকে শুরু হয়ে মিট করেছে কোথায়, এই পয়েন্টে 1 এবং 2, যেটাকে আমরা বলছি এটাকে 1,2 বলছি, একই পয়েন্ট এরা। তো এই দুটো ধারক আমরা একইভাবে 1 এবং 2 যেহেতু একই পয়েন্ট, এখান থেকে মোট কটা ধারক বেরিয়েছে দেখা যাক। 1, 2, 3, 4, 4টে ধারক মোট বেরিয়েছে। তাহলে এখান থেকে আমি সেম ওয়েতে করলাম 4টে ধারক। এবার এখান থেকে আবার কটা ধারক বেরিয়েছে, এরা একটাই পয়েন্ট, 4টে ধারক বেরিয়েছে। তাহলে এখান থেকে আমি 4টে ধারক করছি। অবশ্য ধারকের প্রত্যেকটা পাত্র সমান হয়, ছবিটা তোমরা ঠিক করে রাখবে। এবং এই 6 এবং 7, অর্থাৎ এই বিন্দুটা আমার কোন কোন বিন্দু ছিল, 3, 4, 5 একই পয়েন্ট ছিল। এবং একইভাবে 6 এবং 7 এরা এসে মিশেছে, 6 এবং 7 থেকে দুটো ধারক বেরিয়েছে এবং যারা দিতে গিয়ে শেষ হয়েছে। সরি, দুটো ধারক বেরিয়েছে। তাহলে এই হলো আমার সরলীকৃত ছবি। তাহলে এই পয়েন্ট দুটোর নাম কি, 6, 7। তাহলে এই দুটো ধারক কি কম্বিনেশনে রয়েছে, সমান্তরাল বা প্যারালেল। এরা প্যারালেল, এরা প্যারালেল, এরা প্যারালেল। এবং এইগুলি প্রত্যেকে কি কম্বিনেশনে রয়েছে, সিরিজে রয়েছে। তাহলে প্যারালেলে থাকলে আমি জানি কত হয়, এটা সি, এটা সি, তাহলে কত হবে 2c। সিমিলার হইতে এটা 4c, 4c, 2c। তাহলে এইগুলো আবার কিসে রয়েছে, এরা পরস্পর রয়েছে সিরিজে। অর্থাৎ এখন ছবিটা এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এটা পড়ছে যেখানে এটা 2c, 4c, 4c, 2c, a, b। তাহলে আমরা দেখছি এটা সিরিজে রয়েছে। সিরিজে থাকলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কিভাবে বার করি, 1/c is equal to 1/c1 plus 1/c2 এভাবে করতে হবে। তাহলে 1/c1 মানে 2c plus 1/4c plus 1/4c plus 1/2c। তার মানে আমার লেফটে ছিল 1/c, therefore c is equal to কি হলো 2c/3। তাহলে বোঝা গেল কিভাবে আমরা করলাম। তো আমাদের এই প্রবলেমটা পড়ার সময় মনে রাখতে হবে যে প্রত্যেকটা ধারকের ধারকত্বের ভ্যালু সেম, যেটাকে আমরা c ধরেছি।
এক্সামে বা পরীক্ষায় যদি প্রত্যেকটা ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড বা 2 মাইক্রোফ্যারাড বলে দেয়, তাহলে আমি সি এর জায়গায় 1 অথবা 2 বসিয়ে দেবো। তাহলে আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি আমি 2 নম্বর প্রবলেমে। আমি 2 নম্বর প্রবলেমটা তোমাদের এইচডব্লিউ সঙ্গে দিতে যাচ্ছি। তোমরা এটা বাড়িতে করবে এবং একদম সেম ওয়েতেই হবে। তো 2 নম্বর প্রবলেমটা যেটা তোমরা বাড়িতে করবে সেটা অনেকটা এরকম। এ এবং বি পয়েন্টের মধ্যে তোমরা ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করবে। একই ওয়েতে ইমাজিনারি লাইন কল্পনা করবে, পারপেন্ডিকুলার লাইন কল্পনা করবে, এই প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল সেম হবে। তো এটা তোমরা বাড়িতে করবে। এটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। এটার অ্যান্সারটা আসবে, রেজাল্ট আসবে 2C। এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আসবে 2C। প্রত্যেকটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স হচ্ছে C করে। আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আসবে 2C। তো আমি নেক্সট আরেকটা প্রবলেমে যাচ্ছি। প্রবলেম 3। তো প্রবলেমটা দেখে খুব কঠিন লাগতে পারে, তো আমরা ওই একই ট্রিকে করব প্রবলেমটা। তো প্রথমে আমাদের বলে দেওয়া থাকবে প্রত্যেকটা ধারকত্ব সি, প্রত্যেকটা ধারকের ধারকত্ব সি, বা প্রশ্নে 1 মাইক্রোফ্যারাড বা 2 মাইক্রোফ্যারাড কিছু একটা তথ্য দেওয়া থাকতে পারে। আমরা ইন জেনারেল সি ধরে করব, পরে সেই রেজাল্টটা পুট করে দেবো সি এর ভ্যালু। কি করে করব? আমরা প্রথমে একটা, যে দুটো পয়েন্টের মধ্যে আমাদের তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে বলেছে, আমরা সেই দুটোকে জয়েনিং করব প্রথমে। এবার আমরা এর পারপেন্ডিকুলার নোডাল পয়েন্ট বা জাংশন পয়েন্ট খুঁজব। তাহলে দেখা যাচ্ছে এইখানে নোডাল পয়েন্ট বা জাংশন পয়েন্ট রয়েছে, এইখানে একটাই জাংশন পয়েন্ট রয়েছে, আদার্স নেই। এখানেও একটা রয়েছে, আদার্স নেই। এর পারপেন্ডিকুলার লাইন, তাহলে এই যে পারপেন্ডিকুলার লাইন এর উপরে আমরা দেখছি নোডাল পয়েন্ট এটা 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 এটা, চারটে নোডাল পয়েন্ট রয়েছে। এবং আমি একটু আগেই তোমাদের বলেছি যে এই নোডাল পয়েন্টগুলিতে পোটেনশিয়াল সেম হয়, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু এর পোটেনশিয়াল সেম। তাই আমি এই ধারকত্বটা নেই, অর্থাৎ কাজ করবে না বলে ধরে নিতে পারি। সেম ওয়েতে এই পয়েন্ট এবং এই পয়েন্টের পোটেনশিয়াল সেম, তাই এই ধারকত্বটাকেও এই ধারকটাকেও আমি অমিট করতে পারি। তাহলে এখন আমার ছবিটা কেমন আসছে আমি যদি দেখাই, এই ছবিটা কেমন আসলো। এই পয়েন্ট থেকে আমরা দেখছি তিনটে ধারক বেরিয়েছে। আমি সবার উপরে টানছি, সেটা দুটো ধারককে সিরিজে নিয়ে বি পয়েন্ট আসলো। তারপরে ছবিটা যদি করি, এই এখান থেকে বেরিয়েছে, এই দুটো ধারকে সিরিজে করে এই পয়েন্ট এসেছে।
দুটো ধারককে সিরিজে করে সেরকম একটা পয়েন্ট এসেছে, সেই পয়েন্ট থেকে একটা ধারক মারফত সে বি পয়েন্টে গেছে। সেম ওয়েতে এটা থেকে দেখো একইভাবে এই দুটো ধারক এবং এই ধারকের মধ্যে দিয়ে সে বি পয়েন্টে গেছে, এবং লাস্টের যেটা রয়েছে অর্থাৎ আমার যে জটিল ছবিটা ছিল সেই দুটো ধারককে প্রথমে বাদ দিয়ে আমি সোজা ছবিটা করলাম। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটো কি কম্বিনেশনে রয়েছে, সিরিজে, এই দুজন সিরিজে, এই দুজন সিরিজে, এই দুজন সিরিজে। তাহলে আমি কি করতে পারি, পরের ছবিটা একটু খেয়াল করবে, এই দুটোকে উঠিয়ে দিলাম, দিয়ে একটা করলাম, সেটার কত হবে, সেম ওয়েতে ফর্মুলা 1/c = 1/c ড্যাশ = 1/c + 1/c, এভাবে করলে আমার সি ড্যাশের ভ্যালু আসবে c/2। সেম ওয়েতে এটাও সিরিজে রয়েছে, তাহলে এই দুটোর পরিবর্তে আমি একটা আনলাম উইথ দ্য ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স c/2। একইভাবে এটাও c/2, এটাও c/2, বোঝা যাচ্ছে নিশ্চয়ই, আর এ এবং এ সি। আচ্ছা, এবার এই c/2 এবং এই c/2 এরা কোন কম্বিনেশনে রয়েছে দেখা যাক। নিশ্চয়ই বুঝতে পারছো এরা একই পয়েন্ট থেকে শুরু হয়েছে এবং অন্য পয়েন্টে দুজনে গিয়ে মিলিত হয়েছে, তাই এরা প্যারালাল কম্বিনেশনে রয়েছে। প্যারালাল কম্বিনেশনে থাকলে ধারকত্ব যোগ হয়, তাহলে c/2 c/2, অর্থাৎ আমার নেক্সট ছবি হচ্ছে এটাকে কি করে দেবো, মুছে একটা ধারক করে দেবো উইথ c/2 + c/2, therefore c, এটা c, এটা c। তাহলে আমি যদি এবার পরের ছবিটা দেখি, কি দেখতে পাচ্ছি, এরা তিনজন কিসে রয়েছে, সিরিজে রয়েছে, তাহলে তুল্য ধারকত্ব ফর্মুলা সেই একটাই, 1/c ইকুইভ্যালেন্ট = 1/c + 1/c + 1/c। অর্থাৎ আমি যদি পরে কি করছি, এই তিনটে ধারকের পরিবর্তে আমি একটা ধারক ইউজ করছি, তাহলে খেয়াল করো তিনটা ধারকের পরিবর্তে আমি একটা ধারক ইউজ করছি উইথ দ্য ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স = c/3। এবার এরা তিনজন কোন কম্বিনেশনে রয়েছে, এরা তিনজন প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্টর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে, 1/c = এটা প্লাস এটা প্লাস এটা, মানে সরি এরা প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে c/2 + c/3 + c/4। অর্থাৎ তো আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত আসলো, 4c/3। তো এই সার্কিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আসলো 4c/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আরেকটা প্রবলেম আছে, নেক্সট সেই প্রবলেমটা যেটা আমি একদম শুরুতেই বোর্ডে দিয়েছিলাম। এটা এ পয়েন্ট, এটাকে আমি বি পয়েন্ট বলছি। এখানে প্রত্যেকটা ক্যাপাসিটর যুক্ত রয়েছে যাদের ভ্যালু সেম, যাদের ধারকত্বের প্রত্যেকটার মান হচ্ছে সি করে। তো আমাকে ফাইন্ড করতে বলল এ এবং বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা তুল্য ধারকত্ব কত। এবার আমাদের এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্দিষ্ট কোনো পয়েন্টের অ্যাবাউটে এ এবং বি পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যে লাইন কানেক্ট করেছে অর্থাৎ এই লাইনটা, এর অ্যাবাউটে কিন্তু এই ছবিটা সিমেট্রিক নয়। তাহলে আমরা এটা কিভাবে করব,
আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লাইনের অ্যাবাউটে কিন্তু এই ছবিটা সিমেট্রিক আছে। সে লাইনটা কোনটা? সেটা হচ্ছে এই লাইনটা। এইরকম যদি থাকে তাহলে আমি এই যে জাংশনটা এখানে মিট করেছি এই জাংশনটাকে আমি তুলে দিতে পারবো। অর্থাৎ আমার ছবিটা হচ্ছে এইরকম। এটা প্রুফ করা যায় চার্জ কনজারভেশন ল থেকে। এখানে যদি কিউ অ্যামাউন্টের চার্জ হয়, এখানে Q1 এবং Q2 তে ভেঙে যায়, তাহলে এখানে যদি কিউ অ্যামাউন্টের চার্জ আসে তাহলে এখানেও কিউ অ্যামাউন্টের চার্জ বের হতে হবে। এবার আমি যদি ধরি কিউ অ্যামাউন্টের চার্জ এখানে Q1 গেছে, এখানে Q2 গেছে, তাহলে কিউ যখন বেরোবে অবশ্যই আমাকে Q1 আর Q2 আসতে হবে। তো সেখান থেকে দেখানো যায় যে এই Q2 সরাসরি এখানে আসছে এবং Q1 এসে এখানে দুটো ভাগে ভাঙছে। এবার এখানে যদি Q1 তৈরি করতে হয়, Q1 ভেঙেছে দুটো ভাগে, তাহলে এই দুটো ভাগকে আবার অ্যাড হতে হবে। অবশ্যই এখানে Q1 ড্যাশ Q1 ডবল ড্যাশ হবে। তো এটা অনেকটা রাফলি হলো। এর আরো চার্জ কনজারভেশন থেকে পুরোপুরি প্রুফ করা যায় যে Q1 অ্যামাউন্টের চার্জ এই পথেই যাবে আর Q2 অ্যামাউন্টের চার্জ এই পথেই যাবে। তো আমাদের এগুলো দরকার লাগবে না প্রবলেম করতে গেলে, তাই এগুলো আমরা মুছে দিচ্ছি। তো আমরা এটা কিভাবে করছি একটু দেখি। এ এবং বি পয়েন্ট, এ পয়েন্ট এবং বি পয়েন্ট প্রথমে আমি নিচ্ছি। এ থেকে আচ্ছা আমি সবার প্রথমেই এই ছবিতে এটা করতে পারি কিনা দেখা যাক। এ পয়েন্ট, এই যে এই দুটো ধারকত্ব রয়েছে, এদের পরিবর্তে আমি একটা ধারক ইউজ করতে পারি। এরা যেহেতু কিসে রয়েছে, এরা রয়েছে সিরিজে, তাই আমি এর পরিবর্তে কত ইউজ করবো, আমি সেই স্বনির্মিত ছবিটা করছি। এ থেকে একটা ধারক বেরিয়েছে, সেখান থেকে এ ধারকে গেছে, সেখান থেকে আরেকটা ধারক মারফত বি পয়েন্ট এসেছে। এবার এইখানকার আর এইখানকার পয়েন্টের মধ্যে এই দুটো সিরিজে যুক্ত রয়েছে, তাহলে আমি নতুন একটা ধারক বসাতে পারি যার ধারকত্ব C/2 এবং নিচের এই দুজনেও সিরিজে রয়েছে, তাহলে এটার ভ্যালু কত হবে C/2। তাহলে এটা C, এটা C, এটা C, এটা C/2। এরা কোন কম্বিনেশনে রয়েছে? এরা প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে প্যারালাল কম্বিনেশন থাকলে এটা যদি C হয়, এটা যদি C/2 হয়, এরা প্লেন যোগ হয়ে যাবে, C প্লাস C/2, therefore 3C/2। তাহলে আমি এই দুটোর পরিবর্তে একটা বসাতে পারি এবং যার ভ্যালু হচ্ছে, ভালো করে খেয়াল করো, এই দুটোর পরিবর্তে বসাচ্ছি, যার ভ্যালু হবে 3C/2। এবার দেখো উপরের এই তিনটে কোন কম্বিনেশনে রয়েছে? উপরের এই তিনটে রয়েছে সিরিজ কম্বিনেশনে। তাহলে তুল্য ধারকত্বের ফর্মুলা কি? 1/C dash equal to 1/C plus 1/3C/2, therefore it is 2/3C and 1/C. therefore C dash equal to 3C/8। অর্থাৎ এই তিনটের পরিবর্তে আমি একটাই ধারক ইউজ করতে পারি যার ভ্যালু হবে 3C/8। এবার আমাদের লাস্ট টাইম হয়ে গেছে। এই দুটো কোন কম্বিনেশনে রয়েছে? এরা রয়েছে প্যারালাল কম্বিনেশনে, অর্থাৎ C ইকুইভ্যালেন্ট কি হয়ে যাবে 3C/8 প্লাস C/2। therefore 7C/8 হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এই টোটাল সার্কিটে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমি একটা দিচ্ছি, তোমরা সেটা বাড়িতে করবে। তারপরে আমি আসছি মাল্টিপ্লেট ক্যাপাসিটর।
তোমাদের আমি একটা প্রবলেম বাড়িতে দিচ্ছি, তোমরা এই প্রবলেমটা বাড়িতে করবে। আমি একটু তাড়াতাড়ি ছবিটা আঁকছি। তো আমার সেই একই নিয়ম, এ এবং বি পয়েন্টের অ্যাক্রসে প্রত্যেকটার ধারকত্ব সি, তাহলে এ এবং বি পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে হবে। এবং তোমরা এটা বাড়িতে করবে। এই রেজাল্টটা আমি লিখে দিচ্ছি, সি ইজ ইকুয়াল টু আসবে 15C/8। তো আমি নেক্সট আসছি মাল্টিপ্লেট ক্যাপাসিটরের প্রবলেম নিয়ে। তো মাল্টিপ্লেট ক্যাপাসিটরের প্রথম প্রবলেমটা এরকম। আমি প্রথমে একটা সোজা প্রবলেম দিয়ে শুরু করছি। বলছে এ এবং বি পয়েন্টের মধ্যে তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত। এটা আমরা কি করে করব? দেখো, এরা প্রত্যেকে এটা প্যারালাল ক্যাপাসিটর বা সমান্তরাল পাকধারক তৈরি করেছে। এ এবং এ মিলে একটা, এটা এবং এটা মিলে একটা, এটা এবং এটা মিলে একটা। তো আমি এটা কিভাবে করবো একটু খেয়াল করবো। এ পয়েন্ট আমি ডিফাইন করলাম, এটা বি পয়েন্ট এটা। এই পাথটার নাম আমি দিলাম 1 নং, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এই 1 নং প্লেট কার সাথে কানেক্টেড রয়েছে? এ এর সাথে, এটা 1 নং প্লেট। 2 নং প্লেট কার সাথে কানেক্টেড রয়েছে? বি এর সাথে, আমি এটাকে 2 নং প্লেট করলাম। এবং 1 এবং 2 মিলে একটা ক্যাপাসিটর তৈরি করছে, যেটাকে আমি বলছি C1। এই ক্যাপাসিটরটার নাম C1। একইভাবে দেখো, 2 নং প্লেট এবং 3 নং প্লেট মিলে একটা ক্যাপাসিটর তৈরি করছে, যেটার নাম আমি বলছি C2। তাহলে 2 নং প্লেট বি এর সাথে যুক্ত রয়েছে, আমি আরেকটা 2 নং প্লেট করলাম, বি এর সাথেই যুক্ত। এবং এই 3 নং প্লেট যেটা কার সাথে যুক্ত? এর সাথে যুক্ত। এরা মিলে একটা ক্যাপাসিটর তৈরি করে, যার নাম আমি বলছি C2। এবারে দেখো, 4 নং প্লেট যেটা বি এর সাথে যুক্ত, 4 নং প্লেট যেটা বি এর সাথে যুক্ত এবং 3 নং প্লেট যেটা এ এর সাথে যুক্ত, এরা দুজন মিলে একটা ক্যাপাসিটর তৈরি করছে, যেটাকে আমরা বলছি C3। বোঝা গেল? তাহলে দেখো, ছিল প্লেট 4টে, ক্যাপাসিটর হলো কটা? 3টে। এবং এরা কি সমবায় রয়েছে? এরা সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে আমাকে প্যারালাল কম্বিনেশন ইকুইভ্যালেন্ট কত? C1 প্লাস C2 প্লাস C3। এবার যদি প্রত্যেকটা ডিসটেন্স সেম থাকে আমরা জানি, এবং মিডিয়াম যদি সেম থাকে, এবং প্রত্যেকটা প্লেটের এরিয়া যদি সেম থাকে, কি কি বলছে একটু ভালো করে শোনো। প্রত্যেকটা প্লেটের মধ্যে ডিসটেন্স D, এটা সেম। প্রত্যেকটা প্লেটের এরিয়া আলফা, এটা সেম। প্রত্যেকটার মধ্যে যে মিডিয়াম রয়েছে অর্থাৎ এপসাইলন বা কেপসাইলন 0, এটাও সেম। তাহলে এই C1 এর ভ্যালু হবে কে এপসাইলন নট আলফা বাই ডি। সিমিলার হইতে এটাও তাই। therefore কত আসছে? 3 কে এপসাইলন আলফা বাই ডি। আমাকে যদি বলে দিত এটা C করে, তাহলে কিছুই হতো না, এটার পরিবর্তে C বসিয়ে দিতাম, অর্থাৎ রেজাল্ট হতো 3C। তো বোঝা গেছে এটা। এবার এটার জন্য আমরা একটা ফর্মুলা দেখতে পারি, এরকম যদি থাকে, তাহলে দেখো জিনিসটা কি, n খানা পাথ যদি থাকে, রেজাল্ট কত হচ্ছে? n-1। 4টে ছিল, কটা হলো? 3টে। তাহলে n-1 ইন্টু কে এপসাইলন 0 আলফা বাই ডি। এটা এটার একটা জেনারেল ফর্মুলা।
তাই বলে কি সবসময় এই ফর্মুলাটা কাজে লাগবে না, ছবি যদি পাল্টে যায় এই ফর্মুলাটা কাজে লাগবে না। সেটা আমি একটা উদাহরণ দিয়ে করাচ্ছি। নেক্সট আমার 2 নম্বর প্রবলেম। দুই নম্বর প্রবলেমটা এরকম রয়েছে, এটাকে আমি এ পয়েন্ট বলছি, এটাকে আমি বি পয়েন্ট বলছি। তো এদের মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা তুল্য ধারকত্ব বের করতে হবে। তো কিভাবে করব? আমি সর্বপ্রথমে বলেছি আমাকে নেমিং করতে হবে। আমি নেমিং করছি 1 2 3 4। তো এবার দেখো আমি এখানে এ পয়েন্ট দিলাম, এ পয়েন্ট থেকে সর্বপ্রথম এ পাত যুক্ত 1 নম্বর প্লেট যুক্ত বসালাম, 2 নম্বর প্লেট বি এর সাথে যুক্ত এবং এরা মিলে একটা ধারক তৈরি করছে যেটাকে আমি C1 বলছি। তাহলে এটাই সেই C1, এটা 1 নং প্লেট, এটা 2 নং প্লেট। 2 নং প্লেট এবং 3 নং প্লেট এরা একই পয়েন্টের সাথে যুক্ত। ভালো করে 2 এবং 3 নং প্লেট একই পয়েন্টের সাথে যুক্ত। কোন পয়েন্ট? বি। তাহলে এদের পোটেনশিয়াল সেম, তার মানে এদের মধ্যে কোনো ধারকত্ব নেই। তাহলে আমি 2 এবং 3 কে কি করে দেবো? বাদ দেবো। নেক্সট দেখো 3 নং প্লেট কার সাথে যুক্ত রয়েছে? বি এর সাথে। এবং 4 নং প্লেট কার সাথে যুক্ত রয়েছে? এ এর সাথে। তাহলে এরা মিলে একটা ধারকত্ব তৈরি করছে C2। আমি আবার যেটা বলছি এখানে কিন্তু কোনো ধারকত্ব নেই, এটা কোনো ধারক নয়। তাহলে এটার রেজাল্ট কত হবে? C ইকুইভ্যালেন্ট, এটা প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে C1 প্লাস C2, এটাকে যদি C2 বলি, তার মানে প্রত্যেকটার ভ্যালু আমি সেম বলে দিচ্ছি। এরকম প্রত্যেকটা প্লেটের মধ্যে ডিস্টেন্স সেম, এরিয়া সেম তাদের, মিডিয়াম সেম তাদের। তাহলে ফর্মুলাটা কিরকম হচ্ছে দেখো, আমরা 2k এপসাইলন নট আলফা বাই ডি। তো আমরা এটা দেখলাম। আমি এর পরের ক্লাসে আসবো কিছু জটিল প্রবলেমে যেখানে আমাদের এই সিমেট্রি বা এগুলো আর কাজ করছে না, সেগুলি অন্যভাবে করতে হয়, তাকে বলে ডেল্টা স্টার মেথড। যেমন আমি যদি দেখাই আমার পরের দিনের প্রবলেমগুলি কিরকম থাকবে। এরকম যে প্রবলেমগুলি থাকবে, এখানে আমি যদি এটাকে বলে দিই 6 আর এটাকে যদি বলি 18 বলি এবং এটাকে যদি আমি 10 বলি আর এটাকে যদি আমি বলি 30 বলি, তাহলে এই মাঝখানেরটা আমি যা ইচ্ছা তাই বসাই না কেন, এটা কোনো ভূমিকা পালন করবে না। কারণ এর এবং এর রেশিও 1/3, এটা এবং এটার রেশিও 1/3। তাহলে আমাদের কোন রকম এই মাঝেরটার ভূমিকা পালন করবে না। এটাকে বলা হয় হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থান নেয়, অর্থাৎ এটা একটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। তার মানে মাঝেরটা নেই বলে আমি ধরে নেব। তাহলে এটা তো ইজি হয়ে গেল প্রবলেম। এরা দুজন সিরিজে রয়েছে, তার আবার প্যারালালে রয়েছে। কিন্তু যদি জিনিসটা এইরকম থাকে, এখানে 30 থাকলো, এখানে 10 থাকলো, অথবা অন্য কোনো কোয়ান্টিটি থাকলো, অর্থাৎ রেশিও যদি সেম না হয়, এটার রেশিও এবং এটার রেশিও যদি সেম না হয়, তখন কিন্তু প্রবলেমগুলো এত সহজে করা যাবে না। অর্থাৎ আমি যদি, যেমন এই প্রবলেমটা কিন্তু অপেক্ষাকৃত জটিল, এটার জন্য আমরা পরের দিন ইউজ করব স্টার ডেল্টা বা ডেল্টা থেকে স্টার কম্বিনেশন কিভাবে ট্রান্সফর্ম করা হয় সেইটা আমরা পরের দিন নেক্সট ক্লাসে করাবো। এবং আমরা যে মাল্টিপ্লেট ক্যাপাসিটার করছি সেটার যদি আরো আমরা একটু ডেপথে গিয়ে করি, তাহলে এরকম কি হবে, আমরা এরকম পরের দিন একের পর এক প্রবলেমগুলি করব। তো আজকে এটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো
যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো যেটার জন্য এই ক্লাসগুলি করা, তোমরা লকডাউনটা সবাই ঠিকভাবে মেনে চলো এবং সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো।